জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এই স্ট্রিট ফাইটের এই প্ল্যাটফর্মে আমরা গত 1.5 মাসে বারংবার আলোচনা করেছি যে লকডাউন চলছে তার একটা সুদূর প্রসারী প্রভাব পড়তে চলেছে আমাদের অর্থনীতিতে। কলকারখানা দীর্ঘদিন ধরে বন্ধ, অফিস কাছারি বন্ধ, পরিযায়ী শ্রমিকরা তারা ফিরে আসছেন। বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্সি তারা সতর্ক বার্তা দিচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা অদূর ভবিষ্যতে কর্মহীন হয়ে যেতে পারেন। আর এই আশঙ্কার মধ্যে বিশেষজ্ঞরা বারবার যে দিকটায় জোর দিচ্ছেন সেটা হচ্ছে কৃষির ওপর নির্ভরতা। তাহলে কৃষির ওপর ভরসা করে কি এই অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা চালাতে হবে? যদি সেদিকে আমরা নজর দিই তাহলে কিন্তু আমরা দেখব যে এই 1.5 মাসে কিছু ইতিবাচক ইঙ্গিতও আমরা পেয়েছি। দূষণ কমেছে, বায়ুতে দূষণ কমেছে, জলে দূষণ কমেছে, পিএইচ সমতা অনেকটাই ফিরেছে মাটিতে, মাটি আরও উর্বর হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। তাহলে যদি কৃষিকে হাতিয়ার করে ঘুরে দাঁড়াতে হয় আমাদের অর্থনীতিকে, তাহলে কোন কোন দিকগুলো এনশিওর করতে হবে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা কি ভাবছেন, বিশেষজ্ঞরা কি ভাবছেন আপনাদের সামনে আনবো। এবং আজকে দ্বিতীয় ভাগে স্ট্রিট ফাইটে আমরা এই মুহূর্তে গোটা দেশের অভিভাবকরা যেটা নিয়ে শিউরে উঠছেন, বয়েজ লকার রুম কন্ট্রোভার্সি, তাতে নজর রাখবো। আমি প্রথম পর্যায়ে আসি, একবার শুরুতে দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের রাজ্যের কৃষির চিত্রটা। পশ্চিমবঙ্গে মোট ধান উৎপাদন হয় 150 লক্ষ মেট্রিক টন। এর মধ্যে 70% আমন ধান, বোরো ধান 45.07 লক্ষ টন। গম উৎপাদন হয় 3.21 লক্ষ হেক্টর জমিতে। ডাল উৎপাদন হয় 2.019 লক্ষ হেক্টর জমিতে। তৈলবীজ 7.32 লক্ষ হেক্টর জমিতে। পাট উৎপাদন হয় 5.76 লক্ষ হেক্টর জমিতে। ভুট্টা 1.056 লক্ষ হেক্টর জমিতে। আরো বিশদে যদি চিত্রটা দেখে নেওয়ার চেষ্টা করি, এই মুহূর্তে আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সোমা মাইতি, আমাদের সঙ্গে পার্থ চৌধুরী রয়েছেন বর্ধমান থেকে, এবং আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র রয়েছেন কুচবিহার থেকে। আমি প্রথমে একটু বর্ধমানের দিকে নজর রাখবো, কারণ আমরা জানি যে বর্ধমানকে শস্য গোলা হিসেবে চিহ্নিত করা হয়। সেই শস্য গোলার কি পরিস্থিতি প্রথমে দেখে নি, যে বর্ধমানের যারা সাধারণ কৃষক তারা কি বলছেন। জল বৃষ্টি হচ্ছে, এই যে জল বৃষ্টিতে এমন একটা ঘটনা ঘটলো যে ধান কাটার সময় আর ধান কাটতে পারছি না, জমিতে জল ঢুকে গেছে। এই ধান না কাটতে পারলে আমরা খেতে পাবো না। এখন লকডাউনে লেবার পাচ্ছি না, লেবাররা যে আমাদের ধান কেটে দেবে তাদের পয়সা দেবো কোথা থেকে? এই লকডাউনে তো এমনি আমাদের শূন্য হয়ে গেছে, ভাড়াল শূন্য অবস্থাতেই ধানটা কিন্তু আর কাটার পজিশনে থাকছে না। যত দিন যাচ্ছে তত কিন্তু সমস্যা আরও বেশি ঘনীভূত হচ্ছে। 28 বিঘে চাষ আছে, জাস্ট শুরু করেছিলাম 3-4 বিঘে কাটতে, এরকম একটা হাল হয়ে গেল। মানুষের কাজকাম শব্দ হারিয়ে গেছে প্রত্যেকটা পরিবারে। আমরা তো গাঁয়ের ছেলে দেখছি যে বাড়িগুলোতে অসংগঠিত কর্মক্ষেত্রে যারা 5জন 6জন করে দিন আনি দিন খায় এরকম কাজ করতো, তাদের সে কাজটা টোটাল বন্ধ হয়ে গেছে। তার উপরে যদি এই চাষির ধানটা যদি বাড়িতে না উঠে বা সে ধান যদি মার্কেটে ছড়াতে না পারে, চাল যদি না হয়, সেক্ষেত্রে আমার তো মনে হয় বাংলায় 76 যে মন্বন্তর আমরা বইয়ে পড়েছি ইতিহাসে, আমার তো মনে হয় নতুন করে আবার এই বিশেনা মন্বন্তর শুরু হয়ে যায় বাংলার বুকে। আমি সরাসরি চলে যাবো বর্ধমানে। পার্থ চৌধুরী আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। পার্থ, আমরা জানি যে বর্ধমান শস্য গোলা হিসেবে পরিচিত, সেই বর্ধমানে কি পরিস্থিতি, এবং এই যদি কৃষিকে হাতিয়ার করে আবার আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হয় তার জন্য কতটা প্রস্তুত বর্ধমানের কৃষকরা? দেখো মপ্রিয়া, আমরা এই মুহূর্তে পূর্ব বর্ধমানের একটি ধান জমির সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে কোভিড সংক্রমণ এবং লকডাউনের জোড়া ফলায় আমাদের অর্থনীতি বিধ্বস্ত। এই নুয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে সবার আগে যে বিষয়ে জোর দেওয়া দরকার সেটা হচ্ছে গ্রামের মানুষের হাতে দুটো পয়সা পৌঁছানো। এই গ্রামের মানুষের সবচেয়ে বড় অংশটা নির্ভর করেন কৃষির উপরে। এই কৃষিতে যে পরিশ্রমজীবী মানুষেরা আছেন, সারা বছর ধরে তারা যে ফসল ফলান,
তাদের হাতে দুটো পয়সা পৌঁছে দিতে পারলেই এই নুয়ে পড়া অর্থনীতি আবার চাঙ্গা হতে পারে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা। আমরা যদি কৃষি চিত্রতার দিকে তাকিয়ে দেখি, এই মুহূর্তে পূর্ব বর্ধমান সহ অবিভক্ত বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলে বোরো ধান ঘরে তোলার সময় এসে গেছে এবং বোরো ধান কাটার সময় চলছে। কৃষকদের যে চলন, তাদের যে কৃষির যে প্যাটার্ন, তাতে কিন্তু একটা ফসল ঘরে তোলার আগেই তাদেরকে তার পরের ধাপটা অর্থাৎ খরিফ মরশুমের কথা চিন্তা করতে হয়। সামনেই খরিফ মরশুম, সেখানে বীজতলা তৈরির কাজ রয়েছে ধান রোপণের কাজ। এই মুহূর্তে কৃষকদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি তাদের সামনে সমস্যা মূলত ত্রিবিধ। তারা বলছেন ত্রহস্পর্শ। প্রথম সমস্যা কি? প্রথম সমস্যা হচ্ছে এই যে কৃষিতে গত 10 বছর ধরে, 1 দশক ধরে প্রবল খরচের চাপ তাদের সামনে এসে পড়ছে। চাষ করতে গেলে কৃষি শ্রমিক লাগে, চাষ করতে গেলে সার প্রয়োজন হয়, বীজ প্রয়োজন হয়, কীটনাশকের প্রয়োজন হয়। এগুলির দাম দিন দিন বাড়ছে, কৃষি শ্রমিকের খরচাও বাড়ছে। বোরো ধান ঘরে তোলার একটা সমস্যা রয়েছে, পর্যাপ্ত সংখ্যক যে হারভেস্টার সেটা নেই। হারভেস্টারে যে শ্রমিক তারা মূলত বাইরে থেকে আসেন। লকডাউনের জেরে সেখানে একটা শ্রমজীবীর যে সংকট সেটা দেখা দিচ্ছে। যথেষ্ট সংখ্যক কৃষি শ্রমিক তাদের হাতে নেই। সব মিলিয়ে কৃষির যে খরচের বিষয়টা সেটা কিন্তু কৃষককে ভাবাচ্ছে। এবং তার থেকে আরও বড় সমস্যা, এই মুহূর্তে কৃষকের ঘরে কিন্তু বেশ কিছু ধান মজুত রয়েছে। একেবারে এই সমস্যাটা সেটা কিন্তু শুধুমাত্র বর্ধমান নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা কৃষক তারা এটা ফেস করছেন। বাঁকুড়ার চিত্রটা সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। বাঁকুড়ার যারা কৃষক তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, শুনুন কি বলছেন তারা। একটা বিরাট পরিমাণে পপুলেশন আমাদের ইনভলভ থাকে এগ্রিকালচারের উপর। প্রায় 60 থেকে 65% মানুষের একটা ইনভলভমেন্ট এখানে থাকে। সেই জায়গায় সেই অবস্থানে চাষিরা কিন্তু একটু আতঙ্কিত আছে যে খরিফ মরশুমের চাষটা কিভাবে করবে বা তারা আদৌ বাড়ি থেকে বেরোতে পারবে কিনা। তো এই জায়গায় একটা মানসিকভাবে তারা দ্বিধাগ্রস্ত হয়ে আছে। সেখানে একটু তাদেরকে এনকারেজ করতে হবে যে চাষি সঠিক দাম পাচ্ছে না, তার উৎপন্নজাত কৃষি পণ্যের সঠিক দাম পাচ্ছে না। যে এখনো পর্যন্ত বাঁকুড়া ডিস্ট্রিক্ট কথাই বলছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট এখনো একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে কোনো মাল যাচ্ছে না, সবজি যাচ্ছে না বা কোনো কিছু যাচ্ছে না। তাহলে কি করছে, কৃষক কিন্তু অলরেডি উৎপন্ন করেছে ফসল, সেই ফসলগুলো তার তো একটা ধরুন এতদিন প্রায় 45 দিন ধরে যে লকডাউন চলছে, তার ফলে তো একটা কৃষকের অর্থনৈতিক তার যে পুঁজি, স্বল্প পুঁজি হলো সেই পুঁজিটা ক্রমশ নষ্ট করে ফেলেছে। এবার কৃষক কিন্তু এখন একটা দুরাশার মধ্যে রয়েছে যে ভবিষ্যতে কী করবো, একটা বিরাট চিন্তার মধ্যে আছে। আমি একবার সরাসরি মুর্শিদাবাদে চলে যাব। মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সোমা মাইতি। সোমা, যদি আমরা দেখি যে মুর্শিদাবাদের বহু মানুষ তারা বাইরে থাকেন, অনেকেই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, যারা রাজমিস্ত্রির কাজ করেন। আমরা বিভিন্ন রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের দেখি তাদের একটা বড় অংশই মুর্শিদাবাদ জেলা থেকে। তাদের কিছু ফিরছেন, কিছু ফিরতে চাইছেন। সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা কেউ জানি না যে এরপর কি অপেক্ষা করছে আমাদের জন্য। কাজে পরিযায়ী শ্রমিকরা তারাও আবার সেই সমস্ত রাজ্যে ফিরতে পারবেন কিনা সেটা এখন কিন্তু অতল অন্ধকারে। এই অবস্থায় দাঁড়িয়ে কি কোথাও কৃষির ওপর নির্ভরতা সেটা বাড়তে পারে? সেটার জমিটা কতটা প্রস্তুত রয়েছে মুর্শিদাবাদে? দেখো মৌপিয়া, এই যে একটা মন্দা অর্থনীতি চলছে এবং সত্যি লকডাউন কবে উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ইতিমধ্যেই কিন্তু কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরে থেকে ফিরে এসেছেন, যাদের কাছে কিন্তু এই মুহূর্তে আর কোনো কাজ নেই। এবং মুর্শিদাবাদ জেলায় কয়েক লক্ষ অসংগঠিত ক্ষেত্রে কিন্তু শ্রমিক রয়েছেন, যারা কিন্তু কার্যত কর্মহীন হয়েছেন এবং আগামী কতদিন পরে তারা কাজ পাবেন তারও কিন্তু কোনো দিশা নেই। সেই জায়গায় মুর্শিদাবাদ জেলার যে কৃষি দপ্তর রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন যে এই কৃষি বিভাগই হচ্ছে একমাত্র দপ্তর যাকে যদি কিছুটা চাঙ্গা করা যায় তাহলে কিন্তু অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়ানো সম্ভব। মুর্শিদাবাদ জেলায় মূলত অর্থকরী ফসল হচ্ছে ধান এবং পাট, এবং মুর্শিদাবাদে 90,000 হেক্টর জমিতে ধান চাষ হয় এবং প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে পাট চাষ হয়। এবং এই দুটি ক্ষেত্রে একটা হিসেব করে যেটা দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলায় কিন্তু এই যে বোরো ধান এখন যে তোলার মরশুম এসেছে, এখানে যদি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিককে কাজে লাগানো যায়, প্রায় 3.5 লক্ষ শ্রমিককে
কিন্তু এই মুহূর্তে কাজ করতে পারেন। এবং পাটের ক্ষেত্রেও তুমি জানো, পাটের বীজ লাগানো হয়েছে, এরপর নিড়ান দেওয়ার কাজ শুরু হবে, সেখানেও কিন্তু অনেক শ্রমিককে কাজ দেওয়া সম্ভব। কিন্তু সমস্যা যে জায়গাতে কৃষি দপ্তরে যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন, কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন, তারা বলছেন সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কৃষকের হাতে টাকার প্রয়োজন। অর্থাৎ যে উৎপাদিত শস্য সেটা যখন তারা বাজারে নিয়ে যাচ্ছেন তার কিন্তু সঠিক মূল্য পাচ্ছেন না। অর্থাৎ এই ধানটা যদি তারা সঠিকভাবে তুলতে না পারেন ঘরে, তাহলে কিন্তু তার যে দাম পাবেন না, তার প্রভাব গিয়ে পড়বে পাটের ক্ষেত্রে। অর্থাৎ পাট তারা সঠিকভাবে চাষ করতে পারবেন না, এবং পাটেরও যদি সঠিক মূল্য তারা বাজার থেকে না পান, পরবর্তী সময় তারা যে চাষ করবেন পেঁয়াজ বা অন্যান্য সবজি, সেখানে কিন্তু একটা বড় সমস্যা দেখা দেবে। অর্থাৎ সবার আগে জরুরি হচ্ছে কৃষকের হাতে অর্থ পৌঁছে দেওয়া। তার উৎপাদিত শস্যের যে দাম, সেই দাম কিন্তু সরকার নির্ধারিত যে দাম, সেই দাম যেন তারা সঠিকভাবে পান। অনেক সময় আমরা দেখেছি সরকার নির্ধারিত দামটা কিন্তু খুব খারাপ হয় না, যথেষ্ট ভালো হয়, কিন্তু মাঝখানে যে ফোড়ে দালালের উৎপাত হয় তার ফলে কিন্তু সেই টাকাটা তারা পান না। অর্থাৎ প্রান্তিক চাষির হাতে এই মুহূর্তে সব থেকে জরুরি হচ্ছে টাকা, যার ফলে কিন্তু সেই টাকা বাজারে গিয়ে পৌঁছবে, এবং তখন কিন্তু এই মরে যাওয়া অর্থনীতি একটু একটু করে হলেও চাঙ্গা হবে। মৌখিয়া, দ্বিতীয় একটা বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, স্থায়ী সম্পদ সৃষ্টি করা এবং প্রান্তিক চাষিদের কাজ দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে ভূমি সংরক্ষণ। একাধিক জায়গা রয়েছে, ছোট ছোট মজে যাওয়া পুকুর থেকে শুরু করে, ক্যানেল থেকে শুরু করে, এই কাজগুলি যদি এই মুহূর্তে করানো সম্ভব হয় শ্রমিকদের দিয়ে, যারা বাইরে থেকে ফিরে এসেছেন, ভিন রাজ্য থেকে ফিরে এসেছেন, কাজের কোনো জায়গা নেই। এবং আমরা জানি মুর্শিদাবাদ জেলায় একাধিক এরকম পুকুর রয়েছে, খাল রয়েছে, ছোট ছোট নদী রয়েছে, যেগুলি সংস্কার করা খুব প্রয়োজন। এবং সেইগুলিতে যদি হাত দেওয়া যায় তাহলে কিন্তু একসঙ্গে অনেক শ্রমিককে কিন্তু এখানে কাজে লাগানো যাবে, এবং এখানে দক্ষ শ্রমিকের কোনো প্রয়োজন হয় না, অদক্ষ শ্রমিক দিয়েই কিন্তু এই কাজগুলি করানো সম্ভব হবে। একেবারে সোমা, আমি একটু শুনে দেখে নেওয়ার চেষ্টা করবো কোচবিহারের কৃষকরা তারা কি বলছেন। আগামী দিনে যা হবে, যা আমরা অনুধাবন করতে পারছি, সেটা হচ্ছে এই লকডাউনের বাজারে ভুট্টা 30,000 হেক্টর জমিতে কুচবিহারে হচ্ছে, যেটা মোটামুটি একটা কুচবিহার ডিস্ট্রিক্টের পরিসংখ্যান। এরকম অন্যান্য জেলাতেও আছে উত্তরবঙ্গের, সেই জায়গাতে ফসল খুব ভালো হবে। কিন্তু এই লকডাউনের জন্য বাইরের থেকে যারা ক্রেতারা আসতে পারছে না। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যেতে গেলে গভর্নমেন্টের বিভিন্ন অনুমোদনের বা পারমিশন দরকার। সেই জায়গায় আরও বেশি করে প্রচার করা দরকার, যাতে বাইরের থেকে ক্রেতারা আমাদের নর্থ বেঙ্গলের যে কৃষকের যে প্রডিউস বা উৎপাদন, সেটা যাতে কিনতে আসতে পারে, তার উপর কিন্তু অ্যাওয়ারনেস বা জোর দেওয়া দরকার। আমি চলে যাবো সরাসরি কুচবিহারে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র। সুমন, এই সময় তো বোরো ধান তোলার সময়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এটা লকডাউনের পরিস্থিতি। যদিও কৃষি ক্ষেত্রে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে এবং সেখানে বলেও দেওয়া হয়েছে যেহেতু কৃষকরা তারা দূরে দূরে, মুখ্যমন্ত্রী বলেছেন দূরে দূরে তারা কাজ করে, একটা সোশ্যাল ডিস্টেন্সিং এমনিতেই সেখানে মেনটেন হয়, কিন্তু তা সত্ত্বেও তো অনেকগুলো বাধা রয়েছে। সেই বাধার জায়গাগুলো এক্ষুনি অ্যাড্রেস করতে গেলে কোন দিকগুলোতে ইমিডিয়েটলি নজর দেওয়া দরকার? দেখো, এই মুহূর্তে বোরো ধান প্রায় শেষ পর্যায়ে, কয়েকদিনের মধ্যে বোরো ধান কাটা হবে, এই পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কৃষকরা। আর এই বোরো ধানের পাশাপাশি একটা বিস্তীর্ণ অংশে ভুট্টা, এই ভুট্টাও কিন্তু কোচবিহারের একটা যথেষ্ট অর্থকরী ফসল। এই বোরো ধান কাটার জন্য এখন শ্রমিক ঠিকমতো পাওয়া যাচ্ছে না, কারণ লকডাউনের জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে। ফলে একটা ব্যাপক অংশের যে বোরো ধান রয়েছে, সেই বোরো ধান কিন্তু কাটা একটা অসম্ভবত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, কারণ বৃষ্টিও প্রায় শুরু হয়ে গেছে এই কিছুদিন ধরে। ফলে কৃষকের কিন্তু এই মুহূর্তে সবচাইতে যেটা বড় প্রয়োজন, আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছে মেকানিজমের জন্য জোর দেওয়া দরকার। কারণ করোনা দেখিয়ে দিয়েছে যে কোনো সময় যে কোনো রকমের পরিস্থিতি কিন্তু এবার হয়তো করোনা নিয়ে হয়েছে, আগামীতে অন্য রকমের হতে পারে। ফলে এই যে শ্রমিক নির্ভরতা কমিয়ে মেকানিজমের জন্য, এই কৃষিক্ষেত্রে মেকানিজমেরকে আরও বেশি প্রমোট করতে হবে সরকারকে, এটা কিন্তু অনেকে বলছেন। এর পাশাপাশি এই অর্থ, যেটা সব জায়গায় সবচেয়ে বড় জিনিস, যে প্রান্তিক চাষির হাতে যদি অর্থ না আসে, তারা কিন্তু চাষাবাদ করতে পারবে না। কারণ এই যে এতদিনের লকডাউন, এই লকডাউনের ফলে পরিবেশ কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে, জলের পরিবর্তন হয়েছে, মাটির পরিবর্তন হয়েছে। ফলে চাষিরাও বলছেন যে ফলন তাদের ব্যাপক, আগামী দিনে হয়তো আরও ভালো ফলন তাদের হবে, কিন্তু সেই ফলন যদি হাটে বাজারে বা ক্রেতার কাছে না পৌঁছায়, সেই ফলন যদি সঠিক সময়ে যদি ঘরে তোলা না যায়, সঠিকভাবে সেই অর্থ যদি কৃষকের কাছে
কাছে, প্রান্তিক চাষিদের হাতে না পৌঁছায়, তাহলে কিন্তু অনেক অংশে ব্যাহত হবে এই গোটা একেবারে প্রক্রিয়া। সুমন, এবং আপাতত তোমায় ধন্যবাদ। সোমা, ধন্যবাদ পার্থ তোমাকেও। আমরা কথা বলেছিলাম বিধাননগর বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা জয়ন্ত তরফদার, তার সঙ্গে। তিনিও ঠিক এই জায়গাটাই বলছেন যে প্রথমত কৃষকদের হাতে পয়সা দিতে হবে যাতে তারা এখন চাষটা করতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে তাদের যে কৃষিজাত পণ্যটা সেটা যাতে ঠিক মতো বিক্রি হয় সেটার ব্যবস্থা এনশিওর করতে হবে। কি বলছেন তিনি, শুনুন। এই আগামী দিনে যে খরিফ সিজন আসছে সেটার কিন্তু প্রধান এখন উপায় যে কৃষকদের কি করে হাতে টাকা আসতে পারে বেশি, এটা কিন্তু প্রধান দিক। তার কারণ হচ্ছে যে এই মে মাস যে চলে যাচ্ছে, তারপরে জুন, এরপরেই খরিফ সিজনে প্রায় আমাদের ভারতের কৃষি প্রোডাকশন যেটা হয় 60% কিন্তু আমরা কন্ট্রিবিউট করতে হয়, কারণ টোটালটাই খরিফের উপর ডিপেন্ড করে থাকে। খরিফে এখানে ভালো মতন সিড সাপ্লাই হচ্ছে কিনা, সেই সিডটা আসা দরকার জুন মাসের মধ্যে, জুন জুলাইয়ের মধ্যে। ফার্মারদের এই জায়গাটা অ্যাসিওর করা এবং যারা কৃষি করছেন তাদের দামটা সঠিকভাবে পাওয়া। কারণ এখন প্রধান জিনিস হচ্ছে যে তারা যখন লেবার পাচ্ছেন না, অনেক জায়গায় হয়তো মাঠে ফসল রয়েছে, তোলার জন্য লেবার পাচ্ছেন না। যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড যেগুলো আছে, যেমন এখন আম আসছে, আমের সিজন, আমটা কীভাবে তুলে নেওয়া যায়, সেটাকে কীভাবে অন্য স্টেটে বা অন্যান্য দেশে এক্সপোর্ট করা যেতে পারে, সেটা একটা দিক। তাহলে কি কৃষকরা হাতে একটা পয়সা পাবে। এবং এর জন্য ট্রান্সপোর্টেশন যে সিস্টেম এগ্রিকালচারের জন্য, কৃষির জন্য, সেটা কিন্তু একদম অ্যাসিওর থাকতে হবে এবং কন্টিনিউয়াস থাকতে হবে। না হলে কিন্তু এই যে কৃষক যে তুলে এটাকে মার্কেটে আনা, সেটা কিন্তু একটা বড় বিপদ হয়ে যাবে। কারণ তখন তারা কৃষকরা হাতে পয়সা এখন খুব দরকার। এখন এই করতে গেলে কিন্তু আমাদের দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কৃষকদের হাতে সঠিকভাবে পয়সা আসা এবং ক্যাশ, এবং হচ্ছে যে যদি আরও ভালো হয় যে যেখানে তারা তুলছেন ফসল, সেখান থেকে যদি ডাইরেক্ট মার্কেটিং ব্যবস্থা করা যায়। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ কৃষি অধিকর্তা অনিশ দাস। অনিশবাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। মৌপি আপনার সঙ্গে কথা বলছি। একটা ছোট্ট বিরতির পর আমরা অনিশবাবুর কাছে ফিরবো এবং অনিশবাবুর কাছ থেকে এই সম্পর্কে বিস্তারিত জানবো। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আমি সরাসরি চলে যাবো অনিশ দাসের কাছে। অনিশবাবু, আপনার কাছে প্রথমে আমার জিজ্ঞাসা যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বিশেষজ্ঞ যেটা বলছেন যে কৃষির ওপর নির্ভরতা সেটা বাড়বে জীবিকার জন্য, কারণ আমরা জানি যে লকডাউন চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মহীনতার একটা আশঙ্কা দেখা দিচ্ছে। বাইরে যারা কাজ করতেন তারা ফিরে আসছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমাদের কৃষি ক্ষেত্রটা কতটা উর্বর জায়গায় রয়েছে যদি আমরা এটাকে ধরে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে? দেখুন, প্রথম আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হচ্ছে এখন যে অসংগঠিত শ্রমিকের একটা বড় অংশ দেখবেন বাড়ির সামনে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা স্পষ্ট, বলুন প্লিজ। বাড়ির সামনে সবজি, ফল ইত্যাদি নিয়ে প্রতিদিন বিক্রি করছে। একটা বড় অংশ একটু পিছিয়ে বসবেন, হ্যাঁ জাস্ট পুরোটা যাতে আপনাকে পুরোটা ফ্রেমে দেখা যায়, ব্যাস ঠিক আছে, অ্যাবসলিউটলি বলুন প্লিজ। হ্যাঁ, একটা বড় অংশ অলরেডি শিফট করে যাচ্ছে এগ্রিকালচারে। কারণ আমরা মানুষ, আমাদের প্রতিদিন খাবার দাবার খেতে হবে, আমাদের বাঁচতে হবে, আমাদের কৃষিজ পণ্য নিয়েই বা খেয়েই বাঁচতে হবে। ন্যাচারালি একটা বড় অংশ তার জায়গাটা শিফট করে কৃষিতে ভ্যান রিক্সা করে সবজি বিক্রি করে বেড়াচ্ছে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, যে গ্রাম বাংলায় যে শ্রমিকের কথা বলা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু যে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে, যারা চাষবাস ছেড়ে বিদেশে গিয়েছিল বা অন্য রাজ্যে গেছিল কাজ করতে, তারা আজ কর্মহীন হয়ে পড়েছে। গ্রাম বাংলায় শ্রমিকের অভাব ছিল এতদিন, তারা ছিল না বলে তারা ফিরে আসছে মানেই শ্রমিক এখন অলরেডি আস্তে আস্তে গ্রাম বাংলায় পর্যাপ্ত পরিমাণে হয়ে যাচ্ছে এবং তারাই ধান কাটবে, তারাই অন্য ফসল লাগাবে, ধান রুইবে, সবকিছু করবে। তৃতীয়ত হচ্ছে অর্থের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প বলে একটি প্রকল্প আপনারা সবাই জানেন চালু করেছে গত বছর থেকে। সেখানে একটা বুস্টার মানি আমরা সর্বোচ্চ 5,000 একটা কৃষককে দিই, অত সর্বনিম্ন 2,000 টাকা। সুতরাং যখন খারিফ সিজনটা শুরু হচ্ছে তার আগেই যখন আমরা চেকটা দিচ্ছি বা আমরা তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিচ্ছি, সে ইনিশিয়াল ক্যাপিটালটা পেয়ে যাচ্ছে তার চাষ করার জন্য। এর সঙ্গে সঙ্গে যেটা করেছে রাজ্য সরকার আরো, সেটা হচ্ছে যে আমাদের গ্রামীণ যে সমবায়গুলো আছে সেগুলোকে একটা ব্যাংকের মর্যাদা দিয়েছে
এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে নিতে পারে সেটা হচ্ছে সমবায়। এই সমবায় এখন লোন, সমবায়কে এগিয়ে আসতে হবে এবং সমবায়কে কৃষকদের ঋণ দিতে হবে এবং ঋণ দেওয়াটা অলরেডি সরকার বাধ্যতামূলক করছে যে এই মুহূর্তে ঋণ না দিলে তারা কিভাবে ক্যাপিটাল তৈরি করবে, কিভাবে তারা চাষবাস করবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় পদক্ষেপ। চতুর্থ যেটা, সেটা হচ্ছে যে কৃষি এবং কৃষি ভিত্তিক শিল্প এই সময় অত্যন্ত জরুরি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে আমাদের যেমন বিভিন্ন স্কিম আছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন আছে, বিজিআরআই আছে ইত্যাদি। একদমই। আমি এখানে একটুখানি অনিশবাবু আপনার কাছে জানতে চাই যে সেক্ষেত্রে অর্থকরী ফসলের ওপর কতটা জোর দেওয়া দরকার? না, সম্ভবত অনিশ দাসের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যোগাযোগ করতে পেরেছি। আমি অনিশবাবু আপনার কাছে জানতে চাইবো যে সেক্ষেত্রে খুব সংক্ষেপে জানতে চাইবো যে অর্থকরী ফসলের ওপর জোর দেওয়া কতটা জরুরি এই মুহূর্তে? এই মুহূর্তে অর্থকরী ফসলের ওপর জোর দেওয়া তো অত্যন্ত জরুরি। যেমন আমি ছোট ছোট ক্ষেত্রে বলছি, যেমন আমাদের পাটটা উঠবে, পাটটা ডিকর্টিকেটার দেওয়া আছে, পাটটা পচানোর এই আজকে এখন যা পরিবেশ তাতে করে দেখা যাচ্ছে যে মানে পরিবেশ ওয়েদারটা ভালো থাকলে, বৃষ্টিপাত ঠিকঠাক হলে পাট থেকে একটা প্রচুর পরিমাণে অর্থ কৃষকরা ফিরে পাবে। তার সঙ্গে যেটা হচ্ছে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী যেটা করেছেন যে প্রত্যেকটা জেলায় এবার ভুট্টা চাষ বাড়ানো হয়েছে প্রচুর পরিমাণে এবং ভুট্টার থেকে একটা বড় পরিমাণ অর্থ আমাদের রাজ্যের কৃষকদের হাতে আসবে এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে পরিবহন সংক্রান্ত সমস্যা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের জেলা শাসকদের কাছে পারমিশন চাইলে তারা এই বিষয়ে সমস্ত পারমিশন দিচ্ছে এবং ভিন জেলায় আমাদের প্রচুর পরিমাণে ভুট্টা যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো পায়। অনিশবাবু অনেক ধন্যবাদ। অনিশ দাস আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অধিকর্তা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা স্ট্রিট ফাইটের পরের পর্যায়ে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা ভাবলে রীতিমতো শিউরে উঠতে হয়। 16 থেকে 18 বছর বয়সের কিছু ছেলে যারা একদম কৈশোর থেকে তারুণ্যের দোরগোড়ায়, তারা নিজেদের মধ্যে যখন ইনস্টাগ্রাম গ্রুপে চ্যাট করছে তখন তাতে তাদের সহপাঠীদের সম্পর্কে যে ধরনের বক্তব্য আলোচনা করছে, শুধু তাই নয়, গণধর্ষণের স্পৃহা অবধি প্রকাশ করছে, তাতে শিউরে উঠেছে গোটা দেশ। একটা ছোট্ট বিরতির পর ফিরবো এই প্রসঙ্গ নিয়ে। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরিলাম বিরতির পর। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। গ্রুপের নাম বয়েজ লকার রুম। 16 থেকে 18 বছর বয়সের একদম কৈশোর এবং তারুণ্যের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ঝাঁক উজ্জ্বল প্রাণ তার মেম্বার, এবং সেই গ্রুপের স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই ত্রাহি ত্রাহি রব পড়ে গেছে গোটা দেশ জুড়ে। কি নেই সেখানে? মহিলাদের পণ্যায়ন থেকে শুরু করে সহপাঠিনী, তাকে কি চোখে দেখা হয় তার একটা ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ছত্রে ছত্রে রয়েছে, যেখানে সহপাঠিনীকে ধর্ষণের ইচ্ছে সেটাও প্রকাশ হচ্ছে একদম নগ্নভাবে। কেন এই অপরাধ মনস্কতা? এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাইবার আইন এক্সপার্ট বিভাস চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আসবো আপনাদের কাছে, তার আগে একবার দেখে নেওয়ার চেষ্টা করি দিল্লিতে ফের শিউরে ওঠার মতো ঘটনা। সোশ্যাল মিডিয়ার চ্যাটে ক্লাস 11-12-এর জোনাকুড়ি ছাত্রের আলোচনা প্রকাশ্যে আসতে তোলপাড়। ইনস্টাগ্রামে চ্যাটরুম, তার নাম বয়েজ লকার রুম। নয় করেও জনাকুড়ি কিশোর সেই চ্যাটরুমের সদস্য। তাদের আলোচনার বিষয় কি জানেন? ইনস্টাগ্রামে আলোচনা কত সহজে সহপাঠিনীকে গণধর্ষণ করা যায়। সেই চ্যাটরুমের কয়েকটি স্ক্রিনশট সামনে আসতেই দেশ জুড়ে তোলপাড়। দেখা গিয়েছে শুধু ধর্ষণ নয়, সহপাঠী মেয়েদের অশ্লীল কথাবার্তা, বিকৃত ছবি, জঘন্য ইঙ্গিত সবই রয়েছে সেই আলোচনায়। দিল্লির বিভিন্ন নামজাদা স্কুলের অন্তত 20 জন ছাত্র এই গ্রুপে রয়েছে। প্রত্যেকেরই বয়স 17 থেকে 18, সবাই একাদশ বা দ্বাদশ শ্রেণীর ছাত্র। তাদের আলোচনার একটি স্ক্রিনশট কোনোভাবে গ্রুপের বাইরে বেরিয়ে পড়ে। ছবিটি টুইট করে এক ছাত্রী, তারপর থেকে শুরু শোরগোল। তদন্তে নেমে এক কিশোরকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। চিহ্নিত করা হয়েছে আরও 20 জনকে। আপাতত চ্যাটরুম ব্লক করে দেওয়া হয়েছে।
ফেসবুক অধিকৃত ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে এ নিয়ে চিঠিও দিয়েছে দিল্লির সাইবার ক্রাইম ডিভিশন। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতি মালিওয়াল গ্রুপের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন। इंस्टाग्राम पे कुछ लड़कों ने एक ग्रुप बनाया है जिसका नाम है बॉयज लॉकर ग्रुप। इस ग्रुप में वो छोटी लड़कियों की फोटो सर्कुलेट कर रहे हैं, उनके ऊपर अभद्र टिप्पणी कर रहे हैं और यहाँ तक कि इस ग्रुप में वो मिलकर ये भी प्लान कर रहे हैं कि कैसे छोटी बच्चियों का रेप किया जाए। ये बहुत ही डराने और चौंका देने वाला है। दिल्ली महिला आयोग ने इंस्टाग्राम और दिल्ली पुलिस दोनों को नोटिस इशू किया है क्योंकि हम ये चाहते हैं कि ये लड़के तुरंत अरेस्ट होने चाहिए और इनके खिलाफ कड़ी से कड़ी कार्यवाही होनी चाहिए। ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছেন অভিভাবকরা। নাবালক মনে এমন বিকৃতি, এমন অপরাধ প্রবণতা, শোরগোল দেশ জুড়ে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি প্রথমে বিভাস চ্যাটার্জির কাছে যাব। বিভাস দা, আমরা যেটা জানতে পারছি যে এই গ্রুপের যে অ্যাডমিন সে ইতিমধ্যেই পুলিশের জালে। গোটা দেশ জুড়ে এই শোরগোল উঠছে যে বয়সী হোক না কেন, যে মানসিকতার বহিঃপ্রকাশ দেখা গেছে ওই স্ক্রিনশটগুলোতে, সেটা ভয়ঙ্কর এবং এখনই সেটাকে আটকে দেওয়া দরকার, এখনই বোঝানো দরকার যে আসলে এটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমি আপনার কাছে এই অপরাধের মাত্রাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব আইনের চোখে। দেখুন, যেটা আমি জেনেছি মিডিয়ার মাধ্যমে বা ইত্যাদির মাধ্যমে, অ্যাডমিন বলেছিল যে তোমরা যারা এই ধরনের মানে খুব আজে বাজে জিনিসপত্রে আসবে তারা ফেক অ্যাকাউন্ট বানিয়ে তারপরে তারা জয়েন করবে। তার মানে অনেকগুলো ক্রাইম এর মধ্যে যুক্ত এবং এর ফলে অনেকগুলো ধারা এবং অনেকগুলো অভিযোগ এবং শাস্তির পরিমাণ কিন্তু অনেকটাই হতে পারে। বিশেষ করে আমরা জানি যে তথ্য প্রযুক্তি আইন বা আইটি অ্যাক্টে যেমন কারাবাস আছে, তেমনি মানিটারি পেনাল্টি বা ফাইনও প্রচুর টাকার আছে। প্রশ্ন হচ্ছে এই বাচ্চা ছেলেগুলো এত ইনিশিয়াল স্টেজে লাইফের শুরুতে এইগুলো করছে এবং তারপরে এই কোর্ট কাচারি সাজা এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাদের পুরো ব্যাকগ্রাউন্ড এবং জীবনটা কিন্তু থাকবে না আর কিছু। আমি জানি না কেন এগুলো তারা করছে, তবে যে ক্রাইমের যে প্রোপানসিটি যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাতে এরা ফেক অ্যাকাউন্ট তৈরি করা বা কারোর পার্সোনালি আইডেন্টিফায়েবল ইনফরমেশান ইউজ করা, 66C অথবা পরিষ্কারভাবে এটা অবসিনিটির মামলা 67A, এবং যদি প্রাইভেট পিকচার কোনো মেয়ের এবং আমি শুনলাম যে যারা ভিকটিম তারা 18-এর নিচে, সেক্ষেত্রে তো পক্সো অ্যাক্টও চলে আসবে। তো কনসিকুয়েন্সেস ভয়ঙ্কর। মানে এই ক্রাইমের মধ্যে যারা ইনভলভ তারা যদি আইপি অ্যাড্রেস বা কোনোভাবে তারা ট্রেস হয়ে সবাই বেরিয়ে আসে এবং এই কেস যদি প্রমাণিত হয়, দিল্লি পুলিশ প্রুভ করতে পারে। কারণ দিল্লি পুলিশ, আমি যা রিপোর্ট পেলাম তাতে শুরুতে একটা মনে হয় কিছু একটা ব্যাপার হয়েছে, কারণ 66 আইটি অ্যাক্টের মামলাটা নয় আমি দেখলাম। এনিওয়ে তারা হয়তো পরে এগুলো রেকটিফাই করবে, বাট দ্য পয়েন্ট ইজ যে এর আইনি জায়গা রয়েছে এবং ইভেন কি 354D স্টকিংও এদের ক্ষেত্রে চলে আসবে, সুতরাং ইন্ডিয়ান পেনাল কোডে। সুতরাং অনেকগুলো আইনের ধারা আছে, দ্য থিংস উইল বি কমপ্লিকেটেড। অর্থাৎ এতগুলো তরুণের, যারা ইনফ্যাক্ট তরুণও এখনো হয়ে ওঠেনি, তাদের ভবিষ্যৎ একটা বড় সড়ো অনিশ্চয়তার মুখে। এটা সবার মাথায় রাখা উচিত যে এটা কিন্তু অত্যন্ত ঘৃণ্য একটি অপরাধ এবং তার জন্য শাস্তি বিধান রয়েছে, যেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন বিভাস দা। আমি অনুত্তমার কাছে যাব যে অনুত্তমা, কোন মানসিকতায় 16 থেকে 18 বছরের কিছু কিশোর, তারা ঠিকই সেই সময় অনেক ফ্যান্টাসি, অনেক রোম্যান্টিসিজম সমস্ত কিছু সবার থাকে, সেটা খুব অবভিয়াস, কিন্তু তাকে ছাপিয়ে যাচ্ছে অপরাধ মনস্কতা, গণধর্ষণ করতে ইচ্ছে করছে তাদের এবং বলছে যে আরও কয়েকজনকে জোগাড় করে সেটা করা যায় কিনা। এবং ওই যে সাবাক শেখানো, যেটা আমরা বিভিন্ন ক্রাইম এগেনস্ট উইমেনের ক্ষেত্রে বারবার যেটা বলি, যে মানসিকতা, যে সাবাক শেখানোর একটা স্পৃহা, সেটা তার ছত্রে ছত্রে, এটাকে কীভাবে ব্যাখ্যা করবে তুমি? আমি গোড়াতেই যেটা বলবো মৌপিয়া, সেটা হচ্ছে যে একদিকে যেরকম এটাতে আমরা শিউরে উঠছি, পাশাপাশি এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই বিষয়টি সামনে এসেছে এমন কিন্তু বহু বয়েজ চ্যাট গ্রুপস থাকে বা মেন চ্যাট গ্রুপস থাকে, সেখানেও যেভাবে মহিলাদের নিয়ে আলোচনা হয়, যে চোখে তাদের দেখা হয়, যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়, সেগুলো যদি সামনে আসে আমাদের কিছু কম বিস্মিত হওয়ার মতন অবস্থা থাকবে না। অর্থাৎ এই পরিবেশ, এই আবহাওয়া কিন্তু আমাদের চারপাশে বরাবর রয়ে গেছে। এখনো কিন্তু মহিলাদের দেখার যে ভঙ্গি, সেই ভঙ্গির মধ্যে সেই পিতৃতান্ত্রিকতার বিষ রয়েছে, সেই নজর রয়েছে, এবং এই ছেলেগুলি যারা বড় হচ্ছে তারা কিন্তু কোথাও যখন এই চোখ দিয়েই মেয়েদের দেখছে এবং কোথাও কনসেন্টের তোয়াক্কা না করে সেক্সুয়ালিটির মধ্যে যে একটা পারস্পরিকতার ভাষা আসার দরকার,
সেটার সম্পর্কে সম্পূর্ণ কোথাও যেন অবজ্ঞা রেখে এমন একটা ভাষা প্রয়োগের কথা বলছে যেটা একেবারেই ক্ষমতার ভাষা, সেটা কিন্তু পিতৃতন্ত্রের ভাষা। সেই ভাষার মধ্যে কিন্তু কোথাও আদতে সত্যি রোম্যান্স নেই। তুমি যে জায়গাটা বলছো এটা দেখো সত্যি ইম্পর্টেন্ট, কারণ এই বয়সে তো রোম্যান্টিক ফ্যান্টাসি থাকতে পারে। এই ফ্যান্টাসির মধ্যে কিন্তু আমরা অনেক সময় একটা টক্সিক ম্যাসকিউলিনিটি দেখছি, অর্থাৎ যেন এইগুলো করার মধ্যে দিয়ে সে হিরো হয়ে উঠতে চাইছে, এইগুলো করার মধ্যে দিয়েই যেন পৌরুষের নিদর্শন। এই যে একটা অদ্ভুত পৌরুষের নির্মাণ, যে নির্মাণের মধ্যে অন্যকে সম্মান করবার শিক্ষা নেই, বরং তাকে ভায়োলেট করবার ডিজায়ার রয়েছে, এইটা অসম্ভব ক্ষতিকারক তাদের পক্ষেও এবং অন্যদের পক্ষেও, সমাজের সকলের পক্ষে। অনেক সময় কিন্তু যেটা বিভাসবাবু বলছিলেন, আমার যথেষ্ট ডাউট আছে যে এরা কতটা এই আইনি দিকগুলো সম্পর্কে অনেক সময় সচেতন। অনেক ক্ষেত্রে তারা যখন এই চ্যাটগুলোতে ইনভলভ হচ্ছে, তারা কিন্তু এত আইনের ফাঁক ফোকরের কথাও ভাবছে না। তারা হয়তো মনে করছে যে ভীষণ সেফ জোনে আমরা এগুলো করে যাচ্ছি। বা এমনও অনেক সময় আমরা দেখেছি, এই যে তুমি সবক শেখানোর কথা বলছো, যে যখন কারোর কাছ থেকে একটা কোনো পার্সোনাল মেটেরিয়াল নিচ্ছে বা তার হয়তো কোনো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিচ্ছে, যেই মুহূর্তে সেই মেয়েটির সঙ্গে সম্পর্ক কোথাও তিক্ততায় যাচ্ছে বা হয়তো মেয়েটির ওপর কোনো রাগ হচ্ছে, তখন সেগুলোকে সার্কুলেট করে এক ধরনের যেন পানিশমেন্টের পদ্ধতি হিসেবে নেওয়া হচ্ছে সেই মেয়েটিকে, কোথাও তার সম্মান, তার নিজের যে তার ব্যক্তিগত পরিসরকে হানি করা, এই প্রবৃত্তিও কিন্তু আমরা অনেক সময় এখানে দেখতে পাচ্ছি। আমি মনে করি খুব সামগ্রিকভাবে এই অপরাধ মনস্কতার মধ্যে অপরাধ যে করছি এটা বোঝবার বোধটাই যেন কোথাও ডাইলিউটেড হয়ে গেছে, কারণ আমরা এই চর্চারই অংশ হয়ে কোথাও বড় হচ্ছি। খুব ভাইটাল একটা কথা তুমি তুললে অনুতম। আমি এটা নিয়ে বিভাস চ্যাটার্জির কাছে যাবো, কারণ বিভাসদার সঙ্গে আমার একাধিকবার এই নিয়ে অনেক কথা হয়েছে। বিভাসদা, আপনিও বলেছেন অনেক সময় যে কেসগুলো আপনারা পাচ্ছেন তার মধ্যে অনেকগুলোই আসছে যে খুব কম বয়সী নাবালিকা বা হয়তো খুবই ইয়াং, তাদের দেখা যাচ্ছে বিভিন্ন পর্নোগ্রাফিতে, এবং যে পর্নোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে যে আসলে তার সঙ্গে কনসেন্ট নিয়ে তার সম্মতিতে একটা সম্পর্কে লিপ্ত হয়ে পরে সেটাকে ব্যবহার করা হচ্ছে খুব খারাপভাবে, এবং বিভিন্ন পর্নোগ্রাফিক সাইটে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানেও কি কোথাও কি আমরা এই দুটো ঘটনার মধ্যে মিল পাচ্ছি? হ্যাঁ, মিল তো পাচ্ছি। মানে এখানে যারা ক্রাইম করছে তাদের জীবন ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এবং যারা ভিকটিম তাদের তো হবেই। মানে দুপক্ষেরই ডিস্ট্রাকশন ছাড়া আর কিছুই নেই। তবে আমি একটা সেক্সুয়াল ইন্টারকোর্সে কেউ যদি আমি বলবো যে 66E-তেও এটা পরিষ্কারভাবে বলা আছে যে পারমিশন, আমার প্রাইভেট পার্টের ছবি ক্যাপচার, ট্রান্সমিট বা পাবলিশ করার ক্ষেত্রে আমি যদি পারমিশন না দিই, অর্থাৎ যদি একটা ছেলে একটা মেয়ের মধ্যে সেক্সুয়াল রিলেশনশিপ হয় এবং উইথ ফুল কনসেন্ট ফ্রম দ্য বোথ সাইড, এবং তারপর যদি কেউ সেই করার সময় যদি দুজনের মধ্যে কোনো পক্ষ লুকিয়ে ছবি তোলে এবং আপলোড করে, সেটা কিন্তু ক্রাইম। কারণ সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে সে কিন্তু কনসেন্ট দিয়েছে, কিন্তু এটাকে ক্যাপচার করে ট্রান্সমিট করে পাবলিশ করতে সে কিন্তু কনসেন্ট দেয়নি। এই নিয়ে একটা বিখ্যাত মামলাও হয়েছিল। একজন নরওয়ের দূতাবাসের ছেলেকে একটি দিল্লির মেয়ের বোধহয় সম্পর্ক হয়েছিল, এবং মেয়েটি তাকে কিছু ছবিও পাঠিয়েছিল, ভিডিও, এবং দুজনের মধ্যে নিজের মধ্যে ভালোবাসা ছিল। আলটিমেটলি একজন হ্যাকার সেই ভিডিওটাকে হ্যাক করেছিল। এবং কোশ্চেনটা হচ্ছে যে এখানে দেখতে হবে পারমিশনটা রয়েছে কিনা। আমি বারবার বলছি, একটা জিনিস খুব অদ্ভুত এই কেসটাতে দেখার মতো, সেটা হচ্ছে যে এই যে অ্যাডমিন, সে বলছে যে তোমরা সবাই ফেক অ্যাকাউন্ট তৈরি করে তারপর তোমরা চ্যাটে এসো। তার মানে কতটা প্রি মোটিভেটেড, কতটা বুদ্ধি নিয়ে এই ক্রাইমটা করা হচ্ছে, যে আমরা যদি ফেক অ্যাকাউন্ট তৈরি করে যাই তাহলে পুলিশ ইনভেস্টিগেশন করে রং আইপি পাবে এবং রং তথ্য পাবে এবং তার বেসিসে আমাকে ধরতে পারবে না। কিন্তু এরা জানে না যে লোকাল এক্সচেঞ্জ প্রিন্সিপাল থেকে আরম্ভ করে যে মানে বেসিক থিওরি অফ ক্রিমিনোলজি অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যান্ড আদার, কোথাও না কোথাও ক্রিমিনাল কিছু না কিছু ট্রেস ছেড়ে যায় এবং কোনো না কোনোভাবে সেটা অ্যারেস্ট হবে। হ্যাঁ, অবশ্যই জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্টে যদি এরকম দেখা যায় সিরিজ অফ ভিকটিম রয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় এটাকে সিরিয়াস কেস হিসেবে নিয়েই হয়তো এনকোয়ারি বা আরও এগোবে। কিন্তু এই ক্ষেত্রে আইন আস্তে আস্তে যথেষ্ট শক্ত হচ্ছে। এবং মৌপ্রিয়া, তুমি জানো যে বেঙ্গল, মানে আমাদের বেঙ্গলে এই ধরনের কেসে বেশ কিছু সাকসেস আমরা প্রসিকিউশনে মানে এর থেকে পাওয়া গেছে, এবং আলটিমেটলি দিল্লি পুলিশও পাচ্ছে। একেবারে আমি আসবো এই প্রসঙ্গে আলোচনা। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট, প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, গোটা দেশ শিউরে উঠেছে যেভাবে বয়েজ লকার রুম নামে একটি চ্যাট গ্রুপের স্ক্রিনশট বাইরে চলে এসেছে। আমি এখানে অনুত্তমার কাছে যাব। অনুত্তমা, যদি আমরা দেখি যে রীতিমতো সহপাঠিনীদের রেটিং হচ্ছে তার বন্ধুত্বের ওপর না,
তার ভাইটাল স্ট্যাটিস্টিক্সের ওপর। এবং আমরা যদি দেখি যে দক্ষিণ দিল্লির অভিজাত স্কুলে পড়াশোনা করে, এটা বোঝাই যায় যে খুব ওয়েল টু ডু ফ্যামিলিতে বিলং করে। কোথাও কি প্যারেন্টিংয়ের মধ্যে একটা অন্তর্নিহিত সমস্যা থেকে যাচ্ছে? নিঃসন্দেহে, এবং পেরেন্টিং এর ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা বাবা মা হিসেবে অনেক সময় বুঝতেই পারছি না যে আমাদের পরবর্তী প্রজন্মর ভাবনা ভাষার থেকে আমরা কতটা বিচ্ছিন্ন। অর্থাৎ যে ছেলেগুলি এই মানসিকতায় তৈরি হচ্ছে, যারা এইভাবে পৌরুষকে তার সহপাঠীকে দেখতে শিখছে, তার মাথার মধ্যে কি চলছে, তার ভাবনার মধ্যে কি চলছে, অনেক সময় বাবা মা সেই প্রশ্নতেই ঢুকছেন না। তার কারণ সমস্ত আলোচনাটা শুধু নিষেধাজ্ঞা দিয়ে শুরু হলে মৌপিয়া কখনো খোলাখুলি একটা সেতু নির্মাণ হয় না। সেক্সুয়ালিটির আলোচনাতে আমরা শুধুমাত্র একটা প্রহিবিশনের ল্যাঙ্গুয়েজ জানলে আমরা জানতেই পারবো না আমার পরবর্তী প্রজন্ম কিভাবে ভাবছে জানতে না পারলে সেখানে তো আমার তাকে কারেক্ট করা সম্ভব নয়। এই যে সহপাঠীর একটা জেন্ডার দিয়ে তাকে দেখতে হবে কেন? আমরাও তো যখন আজকে কাজ করি তখন কি আমরা ফিমেল কলিগ, মেল কলিগ, ফিমেল ফ্রেন্ড, মেল ফ্রেন্ড হিসেবে দেখি? এইটা একটা জেন্ডার্ড লেন্স, এই জায়গাটা থেকে সমস্যা। এবং সেইখানটা তারা আর কিভাবে দেখতে পারে? এই যে একটা তারা পৌরুষের নির্মাণ করছে যে এইভাবেই যেন একটি মেয়েকে দেখার কথা, একটি মেয়েকে যেন তার শরীর দিয়েই শুধু আমার বোঝার কথা, সেখানে যে গোড়ায় কোথায় গলদ রয়েছে। এবং এই চোখটা তৈরি হলে সে নিজের ক্ষতি ডেকে আনছে, উল্টো মানুষের ক্ষতি ডেকে আনছে। বিভাসবাবু যেটা বলছেন যে তাদের নিজেদেরও কিন্তু জীবনগুলো বিপন্ন হচ্ছে, এই জায়গাটায় তাদেরও অনেক অস্বচ্ছতা আছে। পাশাপাশি আরেকটা জায়গা বলবো যে মেয়েগুলি এই ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক সময় তারাও কিন্তু ভয় পেয়ে চুপ থাকছে। তাদেরও কিন্তু ভয় করছে যে যদি এই বিষয়টা আমি বাড়িতে জানাই যে আমার কোনো ছবি বা আমি যেটা হয়তো একটা নির্দিষ্ট কারণে নির্দিষ্ট কনটেক্সটে কনসেন্টে পাঠিয়েছিলাম সেটা এখন খারাপ ভাবে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমি হয়তো আমার বাড়ির লোকেদের কাছে বিপন্ন হব। তারাও কিন্তু অভিভাবকদের বলতে ভয় পাচ্ছে এবং সেটার সুযোগ নিচ্ছে এই ছেলেগুলি আবারও, কারণ তারা তখন সেটাকে মাথায় রেখে ম্যানিপুলেট করতে পারছে। আমার মনে হয় সেখানে এটাও কিন্তু আমাদের একটা বার্তা থাকার দরকার আছে যে যে মুহূর্তে কোনো মহিলা জানতে পারছে যে আমার সাথে এটা হচ্ছে, সে যেন তৎক্ষণাৎ সেটা রিপোর্ট করে, কারণ আইন তার পাশে দাঁড়াতে তখন পারবে সে যখন আইনের দ্বারস্থ হবে। একেবারে আমি এখানে একটু বিভাসদার কাছে আসবো। বিভাসদা, যখন এই আইনের প্রসঙ্গ আসছে আমি একটু আপনার কাছে জানার চেষ্টা করবো যে আমরা সবাই তো জানি যে আমরা যারা অ্যাডাল্ট তাদের একটা রাইট টু প্রিভেসি ডেফিনেটলি রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা সবসময় বলি যে আমরা যাতে সোশ্যাল মিডিয়ায় আমাদের যে প্রিভেসি সেটা সবসময় সুরক্ষিত থাকার কথা। কিন্তু এই যে স্ক্রিনশট যদি বাইরে না আসতো আমরা জানতেই পারতাম না, যেটা একটু আগে অনুত্তমা বলছিল যে একটা গ্রুপের স্ক্রিনশট বাইরে এসেছে, আমরা জানি না এরকম কত শো বা কত হাজার গ্রুপ চারদিকে রয়েছে। তো এই জায়গাটায় বাঁচটা দেওয়া হবে কিভাবে? এই অনুত্তমা ম্যাডাম যে কথাটা বললেন, ব্যাপারটা হচ্ছে মানে গোড়াতে গলদ কোনখানে, এই নিয়ে আমরা এক সময় খুব সরগরম হয়েছিলাম, মানে আমরা খুব প্রতিবাদও করেছিলাম যে এই যে চ্যাট রুমগুলো বিভিন্ন জায়গায়, এগুলো অনেক ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এবং এনক্রিপশন প্রোটেক্টেড, এবং যার ফলে কি হচ্ছে যে এর মধ্যে কি কথাবার্তা হচ্ছে বা কি হচ্ছে এটা হাইলি মানে প্রাইভেট এবং তাদের নিজস্ব পার্সোনালি আইডেন্টিফায়েবল প্রপার্টি। এই যে তুমি একটু আগে যে কথাটা বললে একদম ঠিক, কোথাও একটা দেখতে হবে যে ব্যালেন্স চাই রাইট টু প্রাইভেসি এবং সোসাইটির দিক থেকে। অর্থাৎ আমার রাইট টু প্রাইভেসি আছে বলে আমি আমার গ্রুপের মধ্যে যে কোনো অশ্লীল কাজ করে যাব এবং আমার রাইট টু প্রাইভেসি আমাকে বাঁচাবে, সেটা সোসাইটির এগেনস্টে হোক বা ফরে হোক। এই জিনিসগুলো হয়তো একটা গ্রুপের মধ্যে দীর্ঘদিন সীমাবদ্ধ ছিল, তারা চ্যাট করেছে, কিছুদিন ধরে চলেছে, সব কিছু করেছে, কিন্তু যখনই বাইরে বেরিয়ে এলো সবাই দেখলো কেড়ে কেড়ে পড়ে গেল, এই নিয়ে প্রচুর হইচই হলো, প্রচুর লেখালেখি হলো, দিল্লি পুলিশ ওয়াজ আন্ডার ট্রিমেন্ডাস প্রেসার, তারপর ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং আমি শুনলাম একজন অ্যারেস্ট হয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে কোথাও একটা ব্যালেন্স দরকার, এটা জানার যে হ্যাঁ আমার রাইট টু প্রাইভেসি আছে, কিন্তু আমার রাইট টু প্রাইভেসির সঙ্গে আমার ম্যাচুরিটি দরকার। অর্থাৎ আমি 16 বছর 17 বছর বা সেই বয়স থেকে হাতে হাতে মোবাইল চলে এসছে, কি আরও কম বয়সে মোবাইল চলে এসছে। আজকে ইউএসএতে একটা আইন এসছে যেটা নিয়ে খুব হইচই চলছে, ইভেন ইউটিউবার পর্যন্ত এটা নিয়ে খুব মানে ব্যতিব্যস্ত চিন্তিত যে তারা কি করে আগামী দিনে ইউটিউব করবে। এই কপা বলে যে একটা ইউএসএতে চলে এসছে, তার যে কনসিকুয়েন্সেস, যে একটা ভিডিও বা একটা কিছু জিনিস এক্সপোজার, যেমন মাইনরিটি জুবিনাইলদের বা এদের কাছে বয়স বিলো 18 কাছে যাওয়াটা যেমন অপরাধ, তেমনি যদি আমরা দেখি যে 16, 17, 15, 14 থেকে হাতে মোবাইল চলে এসছে, ফেসবুক চলে এসছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে এসছে, তাহলে যারা এই হাতে এটা দিচ্ছে তাদেরকে কিন্তু এদের মধ্যে ম্যাচুরিটি গ্রো করাতে হবে। কারণ সাইবার ওয়ার্ল্ডের পেনিট্রেটিং পাওয়ার, আমি বারবার বলেছি যে সাইবার ওয়ার্ল্ডের পেনিট্রেটিং পাওয়ার কিন্তু মারাত্মক। অর্থাৎ একটা
লোক সারাদিন ধরে দিল্লির একটা রোডে দাঁড়িয়ে যদি তার পলিটিক্যাল মানে ডিকটাম সারাদিন প্রচার করে, তাহলে 10 জন লোক তাকে সারাদিনে দেখতে পাবে কিনা ঠিক নেই, কিন্তু সে যদি সেটাই আবার ভার্চুয়াল ওয়ার্ল্ডে বা সাইবার ওয়ার্ল্ডে বা ইন্টারনেটে প্রচার করে, তাহলে লক্ষ লক্ষ লোক মিনিটের মধ্যে দেখতে পাবে। সো এটার একটা হিউজ, এই প্ল্যাটফর্মটা হিউজ পোটেনশিয়াল আছে, এবং এখানে যারা যাবে তাদের যদি ম্যাচুরিটি না থাকে তাহলে তাদের নিজেদেরও ক্ষতি করবে। একটা পোস্টের একটা মানে কদর্য জিনিসের উপরে তার নিজের জীবনটা শেষ হবে। এবং যে মেয়েটিকে এখানে দাঁড়িয়ে সত্যি সত্যি রাষ্ট্র তো এই একদম কোনো চ্যাট রুমে বা একদম আমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করছি সোশ্যাল মিডিয়ায় তার উপর ঢুকে সেখানে নজরদারিটা সবসময় চালাতে পারছে না। তাহলে নজরদারিটা অন্তত এই মাইনরদের ক্ষেত্রে অভিভাবকদের একটা বড় দায়িত্ব থেকে যায়। আমি সেটা নিয়ে একটু অনুত্তমার কাছে আসবো, যে অনুত্তমা, এখন হাতে হাতে স্মার্টফোন, আমরা দেখছি অনলাইন ক্লাস গত 1.5 মাস ধরে সেটা এখন রিয়ালিটি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গেই ছেলে মেয়ে এক্স্যাক্টলি কি করছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে সেটার দিকে নজরটা রাখাও তো একই সঙ্গে জরুরি। 100 বার মৌপিয়া, কারণ এটাতে আমার প্রত্যেকবার মনে হয় জুতা আবিষ্কারের গল্পের মতন, যে আমি গোটা পৃথিবীটা কিন্তু চামড়া দিয়ে ঢাকতে পারবো না, আমায় জানতে হবে আমার পাটা আমি কি করে ঢাকতে শেখাবো। তো সেখানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে ইনভলভমেন্ট থাকবে। আমরা এখন একটা ডিজিটাল এরায় বাস করছি, তো সেখানে ডিজিটাল ইনভলভমেন্ট আমাদের সন্তানদের থাকবে, কিন্তু আমাকে তাকে শুধুমাত্র ভার্চুয়াল ওয়ার্ল্ডে কি করছে সেটুকু দেখলে হবে না, আমি সামগ্রিকভাবে সে নিজেকে কি চোখে দেখতে শিখছে এবং তার পরিপার্শ্বকে, তার অপোজিট জেন্ডারকে, বিভিন্ন জেন্ডার বাইনারিকে কি চোখে দেখছে, সেই শিক্ষার মধ্যে আমায় কোথাও ঢুকতে হবে। আমরা সেই ডায়ালগটা স্থাপন করছি না, তার কারণ আনফরচুনেটলি এখনো অনেক ঘরোয়া আড্ডায় মহিলাদেরকে যেভাবে ছোট করে তাদের শরীর নিয়ে বিভিন্ন তির্যক মন্তব্য চলে, সেখানে সেই বাড়িতে বড় হওয়া একটি সন্তান শিখবে কোত্থেকে যে এটা অন্যায়, এটার মধ্যে কিন্তু অনেক সমস্যা রয়েছে। অনেক একটা কথা আমি খুব সংক্ষেপে তোমার কাছে জেনে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু এটা নিয়ে এরকম একটা তোলপাড় চলছে, অর্থাৎ এটাকে কোনোভাবেই তো ছেলে মানুষই ধরে, যেটা বিভাসদা বলছিলেন যে একদম প্রি মোটিভেটেড বলে তিনি উল্লেখ করছেন, কোনোভাবেই তো এটা ছেলে মানুষই বা বয়ঃসন্ধির উত্তেজনা বলে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। নেই, এবং পাশাপাশি আমি যেটা বলবো, যত আমরা এদেরকে বাচ্চা ভাববো তত বাবা মারাও কিন্তু সন্তানদের নিয়ে ডিনায়ালে আছেন বলতে হবে। তারা যথেষ্ট রাইট, তাদের মধ্যে এই ঘটনাগুলো যখন ঘটার মতন মানসিকতা এসছে, এবার আমাদের বুঝতে হবে হাউ ক্যান উই টেক কেয়ার অফ দিস বয়েজ অলসো, যাতে ওদেরকেও আমরা বোঝাতে পারি যে এই ভাষাটা তাদের পক্ষে এবং অন্যদের পক্ষে। একদমই অনুত্তম, অনেক ধন্যবাদ বিভাসদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মনে রাখতে হবে বয়েজ লকার রুম এই একটি ইনস্টাগ্রাম চ্যাট গ্রুপ, তার স্ক্রিনশট বাইরে এসেছে। আমরা এখনো জানি না যে আসলে এরকম কত বয়েজ লকার রুম, বা কেউ কেউ যেটা বলছেন যে মেয়েদেরও বেশ কিছু চ্যাট গ্রুপ রয়েছে যেখানেও যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো হয়তো সঙ্গত নয়। এই ধরনের সমস্ত অ্যাক্টিভিটি, এটা আসলে বয়ঃসন্ধি জনিত কোনো অ্যাডভেঞ্চার নয়, এর মধ্যে অপরাধ প্রবণতার প্রতিচ্ছবি ছত্রে ছত্রে রয়েছে। এটা একটা অপরাধ, এবং যেটা ওই বয়সের ছেলে মেয়েদের ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিচ্ছে, যেটা ইতিমধ্যেই এই বয়েজ লকার রুমের যারা সদস্য তাদেরকে ঠেলে দিয়েছে। কাজেই এই সম্পর্কে যত্নশীল হতে হবে পরিবার, পরিজন, অভিভাবকদের। আপাতত এখানেই শেষ করছি স্ট্রিট ফাইট। দেখতে থাকুন জি 24 ঘন্টা।